তো এই যে আসলে কোনো ডিভাইস বা কম্পিউটার একা, একা কোনো কাজ করতে পারে না। এই যে আমি আপনাদের পিডিএফটা দেখাচ্ছি, এই পিডিএফটা কি একা, একা এখানে আসছে? আমি ওখানে গিয়ে ক্লিক করছি, শেয়ার দিছি, তারপরে না পিডিএফটা আসছে। এজন্য বলতেছে যে কোনো ডিভাইস বা কম্পিউটার একা, একা কোনো কাজ করতে পারে না। তাদেরকে একটি নির্দেশনা দেয়া লাগে। তারা সেই নির্দেশনা মতোই কাজ করে থাকে। ঠিক আছে? এই নির্দেশনা মতোই কাজ করে থাকে। আর এটাকে বলা হয় প্রোগ্রামিং। এই যে আমি বললাম যে পিডিএফটা ডাবল ক্লিক করলাম, ওপেন হও, আমি শেয়ার দিলাম। এই যে ও শেয়ার হয়ে গেল, ওপেন হয়ে গেল। এই যে কাজটা হইলো, এটার ব্যাক এন্ডে যে নির্দেশনাটা দেয়া আছে, সেই নির্দেশনাটাকে বলা হয় প্রোগ্রামিং। ঠিক আছে? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের জন্য তৈরিকৃত নির্দেশমালা। ঠিক আছে? তাহলে এখন আসেন প্রোগ্রামিং কত প্রকার? টাইপস অফ প্রোগ্রাম, টাইপস অফ কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার প্রোগ্রাম জেনারেলি আসলে ২ প্রকার। ঠিক আছে? ওয়ান ইজ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যান্ড অ্যানাদার ইজ সিস্টেম প্রোগ্রাম। ঠিক আছে? কম্পিউটার প্রোগ্রামিং কয় প্রকার? প্রোগ্রাম কয় প্রকার? প্রোগ্রাম হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি? এখন আসেন। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে যেই ধরনের প্রোগ্রাম ইউজার নিজে নিজেই সেট করে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। অর্থাৎ ধরেন আপনি একটা ফোন কিনে নিয়ে আসছেন, আপনার ফোনের ভিতরে হোয়াটসঅ্যাপ নাই। ঠিক আছে? আপনি কি করলেন? প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলেন, ইনস্টল করলেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন। এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল এগুলো যে আপনি ইনস্টল করলেন, এগুলাকে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অর্থাৎ আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করেন। ঠিক আছে? যেগুলো ইউজার মোটামুটি নিজে নিজেই সেট করে নিতে পারে। এই ধরনের প্রোগ্রামিংকে বলা হয় অ্যাপ্লিকেশন, প্রোগ্রামকে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তাহলে সিস্টেম প্রোগ্রাম কি? সিস্টেম প্রোগ্রাম, এই যে আপনি ফোনটা, সেই ফোনটা চালানোর জন্য তো আপনার একটা অপারেটিং সিস্টেম লাগবে। আমরা যদি অ্যান্ড্রয়েড চালাই তাহলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আমরা যদি অ্যাপল ফোন চালাই, ম্যাক তাহলে অ্যাপল অপারেটিং সিস্টেম। আমরা কম্পিউটারের কথা চিন্তা করি, যদি কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাই তাহলে উইন্ডোজ, ম্যাক চালাইলে ম্যাক, লিনাক্স চালাইলে লিনাক্স। তো এই যে প্রোগ্রাম সেগুলোকে বলা হয় সিস্টেম প্রোগ্রাম। তাহলে যেটা হচ্ছে ইউজার নিজে নিজেই মোটামুটি ইনস্টল করে কাজ করতে পারে, যেমন অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমরা যদি বলি ফেসবুক, গুগল, ক্রোম, ফায়ারফক্স, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ঠিক আছে? তার সিস্টেম প্রোগ্রাম কি? হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একসাথে স্মুথলি চালনা করার জন্য যে প্রোগ্রামটির প্রয়োজন হয় সেটা হলো সিস্টেম প্রোগ্রাম। ধরেন আপনার একটা ফোন আছে, সেই ফোনে কিছুই নাই, ব্ল্যাঙ্ক, অ্যান্ড্রয়েডও নাই। তাহলে সেটাতে কি আপনি গান শুনতে পারবেন? গান শুনতে পারবেন না। তাহলে হার্ডওয়্যার, আপনার যে ফোনটা, যে ডিভাইসটা, সেটাকে বলা হয় হার্ডওয়্যার। আর যে সফটওয়্যার আপনাকে হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্য তৈরি করবে, সেটাকে বলা হয় সফটওয়্যার। তাহলে এই হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে স্মুথলি ভাবে চালনা করার জন্য যে প্রোগ্রামটির প্রয়োজন হয়, এটিকে বলা হয় সিস্টেম প্রোগ্রাম। যেমন অপারেটিং সিস্টেম। এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি আমার না থাকতো, তাহলে আমি যে পিডিএফ ইনস্টল করতে পারতাম না, গুগল ইনস্টল করতে পারতাম না, কিছু ইনস্টল করতে পারতাম না। তাহলে আমার আমার ব্যবহারকারী এবং আমার ডিভাইসের মধ্যে স্মুথলি সমন্বয় সাধন করার জন্য যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা হয়, যে প্রোগ্রামটা ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় সিস্টেম প্রোগ্রাম। ঠিক আছে? এখন আসেন নেক্সট এ। নেক্সট এ কেমনে যায়? কয়জন ছিলাম এখানে? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? ঠিক আছে? এখানে ছিলাম না? এখানে, হ্যাঁ। একটু উদাহরণ দেখি। এই যে দেখেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উদাহরণ কি? আমরা বলছিলাম ওয়েব ব্রাউজার, এক্সেল, ওয়ার্ড, গেম ইত্যাদি। সিস্টেম প্রোগ্রাম কি ছিল? অপারেটিং সিস্টেম, ডাটাবেস সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম, ওয়েবসাইট সার্ভার ইত্যাদি। ঠিক আছে? সরি, প্রচন্ড কাশি হয়ে গেছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? ঠিক আছে? আমরা প্রোগ্রাম কি জিনিস বুঝলাম ২ প্রকার, সেটাও বুঝলাম। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটারকে, এখানে বলা হচ্ছে, বানান ভুল হইছে। কম্পিউটারকে আমাদের প্রয়োজনীয় নির্দেশনাবলী জানানোর জন্য এক বিশেষ ধরনের ভাষা ব্যবহার করা হয়। ঠিক আছে? কম্পিউটারকে আমাদের প্রয়োজনীয় নির্দেশনাবলী জানানোর জন্য কি করা হয়? এক বিশেষ ধরনের ভাষা ব্যবহার করা হয়। এই বিশেষ ধরনের ভাষা কম্পিউটার প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত হয়ে থাকে বলে একে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ঠিক আছে? তাহলে কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য যে ভাষা ব্যবহার করা হয়, এই যে আমরা একটু আগে শিখলাম প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম শিখলাম না? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সিস্টেম প্রোগ্রাম। তো ওইগুলা লেখার জন্য যে প্রোগ্রামিং ভাষার দরকার হয়, সেই প্রোগ্রামিং ভাষাকে বলা হয়, মানে সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সেই ভাষাকেই, এই বিশেষ ধরনের ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি অন্যভাবে বলি তাহলে দেখেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি ভাষা যার মাধ্যমে কম্পিউটারকে বলা হয় তাকে কি করতে হবে। ঠিক আছে? দ্যাট মিনস ওই যে আমরা বললাম কম্পিউটার একা, একা চলতে পারে না, ওকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া লাগে। সেই ইনস্ট্রাকশনটা যে দিব, সেটা দেওয়ার জন্য তো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সেটাকে ইনস্ট্রাকশন দেওয়ার যে মেকানিজম, সেটাকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে ভাষার মাধ্যমে লেখা হয়, সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে?
কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে সি, সি প্লাস প্লাস এগুলো আমরা নাম শুনছি, জাভা, পাইথন। এই যে আমরা পাইথনের ক্লাস করতেছি, প্রোগ্রামিং ইন পাইথন, এটা একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এগুলি সবই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। তাহলে আসেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে এখন কত প্রকার কি? আমরা এতক্ষণ শিখছিলাম যে কম্পিউটার প্রোগ্রাম কত প্রকার, ২ প্রকার ছিল, অ্যাপ্লিকেশন, সিস্টেম। আবার পরে শিখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামকে বানানোর জন্য যে ভাষা ব্যবহার করা হয় সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার কয় প্রকার? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সাধারণত ৩ ধরনের হয়ে থাকে, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। কিছু, কিছু বইয়ে ২ ধরনের লেখা থাকে। বাট আধুনিক বইগুলাতে আপনি পাবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। তা কি, কি? সেগুলা একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি একটু ফাস্ট যাচ্ছি, আমি শিটটা দিয়ে দিব, ঠিক আছে? অথবা যাদের কাছে এই শিটটা আছে তারা একটু কষ্ট করে, যে আমাদের অনেক ভাই নতুন জয়েন করেছেন, তাদের কাছে তো নাই মনে হয় এই শিটটা। একটু ওই গ্রুপে আবার একটু কষ্ট করে ফরওয়ার্ড করে দেন। আপনাদের যে স্টুডেন্ট গ্রুপ আছে সেখানে একটু ফরওয়ার্ড করে দিন আবার একটু ওই ফাইলটা। তাহলে নতুন ভাইরা পেয়ে যাবেন। আমি একটু দ্রুত যাচ্ছি, আপনারা একটু পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ৩ ধরনের হয়ে থাকে, সেগুলো কি, কি? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? এখন আসেন লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যে ভাষা বা যেটি কম্পিউটার বুঝতে পারে। অর্থাৎ আমরা ছোটবেলা থেকেই বা অনেক আগে থেকে আমরা জানি যে কম্পিউটার আসলে কি 0 আর 1, আমরা অনেকেই বাইনারি নাম্বার সিস্টেম পড়ছি, হ্যাঁ? এখন ক্লাস 7 এও বাইনারি নাম্বার সিস্টেম আছে। তো আমরা সকলেই জানি যে কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেম ছাড়া আর কিছু বোঝে না। অর্থাৎ 0 আর 1 ছাড়া কম্পিউটার কিছু বোঝে না। আমরা যতই যে সিনেমা দেখি, গান দেখি, পিডিএফ এ লেখা লিখি, ঠিক আছে? ওয়ার্ডে লিখি, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সেই গেম খেলি, যাই করি। কম্পিউটার কিন্তু ডিরেক্টলি এগুলা বোঝে না। কম্পিউটারের কাছে 0 আর 1 ছাড়া কোনো কিছুই নাই। ঠিক আছে? ওরে যাই করাবেন আপনি সেটা ওর কম্বিনেশনটা হচ্ছে 0 আর 1 বাইনারি ডিজিটে। ঠিক আছে? তাইলে বলা হচ্ছে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যেটি কম্পিউটার বুঝতে পারে। তাহলে কম্পিউটার কি বুঝতে পারে? কম্পিউটার বুঝতে পারে 0 আর 1 বাইনারি ডিজিট। ঠিক আছে? এখন আসেন। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো প্রোগ্রামিং তৈরি করার সময় শুধুমাত্র বাইনারি নাম্বার নিয়ে প্রোগ্রামিং তৈরি করতে হয়। অর্থাৎ কোনো প্রোগ্রামার যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লিখতে চায়, তাইলে তাকে শুধুমাত্র 0 আর 1 দিয়ে প্রোগ্রাম করে বুঝাইতে হবে। ঠিক আছে? 0 আর 1 দিয়েই প্রোগ্রামিং করে বুঝাইতে হবে। আর সে অন্য কিছু দিয়ে করতে পারবে না। ঠিক আছে? এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। ঠিক আছে? কিন্তু এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লেখা অত্যন্ত কঠিন। ঠিক আছে? কারণ 0 আর 1 কোটি, কোটি 0 আর 1 এর কম্বিনেশন দিয়ে আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন তখন আপনার মাথা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বলতেছে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো প্রোগ্রামিং তৈরি করার সময় শুধুমাত্র বাইনারি নাম্বার নিয়ে প্রোগ্রামিং করতে হয়। এই ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রোগ্রামিং তৈরি করার সময় নির্দিষ্ট প্রোগ্রামার বা ডেভেলপারকে কি করতে হয়? লো লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষ হতে হয়। এই ধরনের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রামিং তৈরি করার জন্য নির্দিষ্ট প্রোগ্রামকে কনভার্ট করার প্রয়োজন হয় না। কেন কনভার্ট করার প্রয়োজন হয় না? বিকজ কম্পিউটার আন্ডারস্ট্যান্ডস দ্য বাইনারি ডিজিট কি? ডিরেক্টলি। কম্পিউটার এই 0 আর 1 এর প্রোগ্রাম সরাসরি পড়তে পারে। ঠিক আছে? এটা যেহেতু এটা কম্পিউটারের ভাষা, ও 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। আর আপনি যদি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লিখতে পারেন, তাহলে এটাকে আর কনভার্ট করার প্রয়োজন হয় না। ঠিক আছে? কম্পিউটার সরাসরি এই ধরনের ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে নির্দিষ্ট আদেশ পালন করে। এই ধরনের ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে? তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ২ টা উদাহরণ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে? এটা একটা উদাহরণ। বলা হয় না, মানে উদাহরণ। মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ। কেউ যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করতে চায় তাহলে সে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারবে অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারে। তাহলে এখন আসেন একটু ছোট করে দেই। উপস! টু, 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 টু। একটা সেকেন্ড ভাই। আচ্ছা। এরপরেরটা হলো কি? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট বানানোর জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। কি হয়েছে? ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট। এই যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে Google বা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেগুলা হচ্ছে আমরা ভিজুয়ালি দেখতে পারি, আমরা বাটনে ক্লিক করতে পারি, প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। যেগুলো আমরা ভিজুয়ালি দেখতে পারি, যেগুলাকে বলা হয় ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন। এগুলা বানানোর জন্য কি বলা হয়? কি করা হয়? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? আমরা একটু আগে উদাহরণ দেখছিলাম। সি, সি প্লাস প্লাস, পাইথন এগুলাকে বলা হয় হাই লেভেল। জাভা এগুলাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? দ্যাট মিনস ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট বানানোর জন্য সাউন্ড হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট বানানোর জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে নরমালি ব্যবহার করা হয়। যে কোনো প্রোগ্রামার এবং ডেভেলপার খুব সহজেই এই ধরনের ভাষা বুঝতে, লিখতে এবং পড়তে পারে। এখন আসেন কেন আসলে যে কোনো প্রোগ্রামার এই ধরনের ভাষা বুঝতে, লিখতে এবং পড়তে পারে? ঠিক আছে? আমরা জানি কম্পিউটার কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। ঠিক আছে? কিন্তু সেটা মানুষের জন্য লাবেব, লাবেব এবার থেকে যাও। আমরা জানি কম্পিউটার কি করতে পারে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি বুঝতে পারে বিকজ এটা 0 আর 1 এর কম্বিনেশনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লেখা হয়। কিন্তু যেটা মানুষের জন্য বা প্রোগ্রামের জন্য বেশি ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ 0 আর 1 এর কম্বিনেশন কোটি, কোটি কম্বিনেশন হয়ে যাবে তখন সেটা মানুষের জন্য এরকম একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা একটু কঠিন। এজন্য তখন বিজ্ঞানীরা কি আবিষ্কার করলো? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করলো। এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটাতে অলমোস্ট আপনার কি বলে মানুষের বোঝার মতো ভাষা। ঠিক আছে? মানুষের বোঝার মতো ভাষা। যেই ভাষা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা এখানে কি বলে কিভাবে বুঝাইতে পারি? এখানে সেভ করাইতে পারতেছেন, এখানে কপি করতে পারতেছেন, এখানে পেস্ট করতে পারতেছেন। অর্থাৎ আপনার একটা মানুষের মতো মানুষের ব্যবহৃত ভাষার মতো ভাষা দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে ফেললো মানুষ। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু সমস্যা একটা হলো কম্পিউটার তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝে না। কম্পিউটার বোঝে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে মানুষ বোঝে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে বুঝাইতে গেলে আপনার কি করতে হবে? একটা কনভার্টারের প্রয়োজন হবে। ঠিক আছে? একটা ট্রান্সলেটরের প্রয়োজন হবে। সেই ট্রান্সলেটর বা কম্পাইলার বা আ কি বলে এটাকে? ওটার একটা জানি কি বললাম? যে কনভার্ট যেটাই বলি না কেন, সেটাকে আমার কম্পিউটারের ভাষায় বোঝানোর মতো উপযোগী করে তুলতে হবে। ঠিক আছে? আমরা আগেই জেনেছি যে কম্পিউটার শুধুমাত্র লো লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। অর্থাৎ কম্পিউটার সরাসরি হাই লেভেল ভাষা বুঝতে পারে না। এইজন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার জন্য কি করতে হয়? কম্পাইলার বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হয়। কম্পাইলারের মাধ্যমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করার পর সেটি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ডিজিটে পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে? এবং এরপর কম্পিউটার সেটি সহজেই বুঝতে পারে। যেহেতু আমি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি, আমি ওখানে মানুষের ভাষার মতো ভাষা দিয়ে আমি প্রোগ্রাম করতে পারি। কম্পিউটার তো আবার ওইটা বুঝবে না। সেজন্য এটাকে আবার কম্পাইল করতে হয়। এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পিউটারকে বুঝাইতে হয়। তাহলে কিছু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ একটু আগে আমি বলছিলাম। আবারও এখানে লেখা আছে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, সি হ্যাশ ইত্যাদি। ঠিক আছে? এগুলাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। তাহলে আমরা লো লেভেল শিখলাম আর হাই লেভেল শিখলাম। তাহলে আরেকটা বাকি রইল কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা আসলে লো লেভেলকেও সাপোর্ট করে, হাই লেভেলকেও সাপোর্ট করে। ঠিক আছে? এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লো লেভেল এবং হাই লেভেলের উভয় পক্ষের ল্যাঙ্গুয়েজ নিয়ে একসাথে প্রোগ্রামিং তৈরি করা যায়। অর্থাৎ আপনি একটা প্রোগ্রাম তৈরি করতেছেন যে প্রোগ্রামে আপনি হাই লেভেল ব্যবহার করেও প্রোগ্রাম করতে পারবেন, লো লেভেল ব্যবহার করে প্রোগ্রাম করতে পারবেন, ২ টা মিশায়েও ব্যবহার করে প্রোগ্রাম করতে পারবেন। এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যে আপনাকে সাপোর্ট দিবে, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আমরা একটু আগে বললাম যে হ্যাশ, সি শার্প যেটাকে বলি আমরা সি হ্যাশ, এই যে এখানে আছে। এটাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়? সি, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আবার সি প্লাস প্লাসকে আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি। ঠিক আছে? যেহেতু এটা দিয়ে লো লেভেল এবং হাই লেভেল ২ টাই কাজ করা যায়। এজন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজকে বলা হয় মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যদি একটু চিত্র দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে কি টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। লো লেভেলে কি আছে? বাইনারি কোড। একটু আগে আমরা বলছিলাম যে 0 আর 1 ছাড়া কিছু বোঝে না অথবা মেশিন ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সি অথবা সি প্লাস প্লাস প্লাস। আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি হ্যাশ, হ্যাঁ? তারপরে সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস না, সি হ্যাশ, পিএইচপি এগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। এখন আসেন জেনারেশন ওয়াইজ
হুম? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার? একটু দেখি তো। আচ্ছা। জেনারেশন ওয়াইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয়টি? কেউ না বুঝলে কিন্তু কোশ্চেন করেন ভাই। জেনারেশন ওয়াইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ৫ টি। একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ফিফথ জেনারেশনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। এখন আমরা নরমালি যে ভাষায় কথা বলি, একদম সাধারণ বাংলা ভাষা, ইংলিশ ভাষা, আরবি, ফার্সি, উর্দু ভাষা, এই যে ভাষাগুলো জেনারেল ভাষাকে বলা হয় ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কম্পিউটারের ক্ষেত্রে চতুর্থ প্রজন্মের ভাষা কোনটা? ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আর হচ্ছে উচ্চতর ভাষা কোনটা? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা এই যে পাইথন-টাইথন যাই বলি না কেন, আমরা এই যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? এটা নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে? আমরা যদি একটু দাগ দেই, এই যে এটা নিয়ে আমরা কাজ করতেছি। এটাকে বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে জেনারেশন ওয়াইজ ৫ রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এখন আসেন। অনুবাদক প্রোগ্রামের মৌলিক ধারণা বা স্টেট ট্রান্সলেটর প্রোগ্রাম। ঠিক আছে? স্টেট ট্রান্সলেটর প্রোগ্রাম কি? বা অনুবাদক কি? বা ট্রান্সলেটর কি? হ্যাঁ? ওই যে আমরা বললাম কম্পিউটার কি সরাসরি প্রোগ্রামিং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝে না। তাহলে তার জন্য কি করে লাগে? আমাকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমাকে কনভার্ট করতে হয়। ঠিক আছে? এই যে কনভার্ট করার সিস্টেমটা, সেটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটিং প্রোগ্রাম। ঠিক আছে? যে প্রোগ্রাম কম্পিউটারের সোর্স প্রোগ্রামকে যন্ত্র ভাষায় একটু ছোট করি, এত ওইভাবে টেনে টেনে পড়া ঝামেলা। একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই। যে প্রোগ্রাম দেখেন, যে প্রোগ্রাম কম্পিউটারের সোর্স প্রোগ্রামকে যন্ত্র ভাষায় অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, সেই প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। এটি সাধারণত উচ্চতরের ভাষায় লিখিত প্রোগ্রামকে নিম্নতরের ভাষায় রূপান্তরের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, বোঝেন নাই নিশ্চয়ই। ওই যে আমরা বললাম আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রাম করলাম, সেটাকে কি করতে হবে? কম্পিউটারের ভাষায় তো বুঝাইতে হবে। অর্থাৎ লো লেভেলে নিয়ে যাইতে হবে। যে প্রোগ্রাম, ওটাও একটা প্রোগ্রাম ওই লো লেভেলে নিয়ে যায়, হাই লেভেলকে লো লেভেলে নিয়ে যায়। ওটাও তো একটা প্রোগ্রাম। তাহলে ওই প্রোগ্রামকে বলা হয় আসলে অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে? যে ভদ্রলোক হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে দিয়ে কম্পিউটারের ভাষায় নিয়ে যাবে। এটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। এই প্রোগ্রাম আবার ৩ প্রকার। ঠিক আছে? এই প্রোগ্রাম ৩ প্রকার কি, কি? একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার, একটা হচ্ছে অ্যাসেম্বলার। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে? এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু অবশ্যই আপনারা স্টার দেয় কেমনে? এটা কিন্তু আপনারা মনে রাখবেন। ঠিক আছে? এই যে কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার এর পরীক্ষায় আসে। আমি যদি একটু একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখেন। এখানে কি বলছে? সোর্স কোড, অর্থাৎ একজন প্রোগ্রামার হাই লেভেল প্রোগ্রামিং এ লেখছে। সেটা কি করছে? ট্রান্সলেট করে কি করছে? মেশিন কোডে কনভার্ট করছে। অর্থাৎ কম্পিউটারের ভাষায় কনভার্ট করছে। এটা জাস্ট একটু উদাহরণ দেখাইলাম আরকি। ঠিক আছে? তাইলে আসেন, এ এরকম অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার? ৩ প্রকার। কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার। এখন আসেন, কম্পাইলার কি? ঠিক আছে? কম্পাইলার হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। ঠিক আছে? এই যে এখানে দেখেন, আমরা কি, কি পড়ছি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, আরেকটা জানি কি বললাম? এই যে এটা আসলে অ্যাসেম্বলার। তাহলে এখন আসি কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। কম্পাইলার হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে অপর একটি কম্পিউটারের ভাষায় অনুবাদ করে। অর্থাৎ যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে। সাধারণত কোনো প্রোগ্রামের সোর্স কোড থেকে মেশিন কোডে রূপান্তরের কাজটি কম্পাইলার দিয়ে করা হয়। ঠিক আছে? এই যে এই জায়গাটাতে আছি আমি। নরমালি সিলেক্ট করে দিয়ে। ঠিক আছে? তাহলে কম্পাইলার
কি করে কম্পাইলার হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের সোর্স ল্যাঙ্গুয়েজে অর্থাৎ সোর্স ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের ভাষায় অর্থাৎ যে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে? কম্পাইলার মূলত ২ ধাপে অনুবাদকের কাজ করে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা আমি পরে আসতেছি। আমি একটু বলে নেই। ২ ধাপে কিভাবে? ১ম ধাপে কম্পাইলার কি করে? উ উৎস প্রোগ্রামে অর্থাৎ সোর্স ল্যাঙ্গুয়েজের অর্থাৎ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটি লাইন পড়ে এবং অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করে। তাহলে কি একজন প্রোগ্রামার হাই লেভেলে প্রোগ্রাম লেখছে। সেটাকে কম্পাইলার কি করে? ১ম এ প্রত্যেকটি লাইন পড়ে কম্পাইলার, পড়ার পরে সে কি করে? অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এই ধাপে কম্পাইলার সোর্স প্রোগ্রামে যদি ভুল থাকে তবে তা সংশোধনের জন্য ব্যবহারকারীকে এরর মেসেজ দেয়। অর্থাৎ আমি একজন হাই লেভেল প্রোগ্রামার, আমি লেখলাম, লেখার কম্পাইলার করার সময় কম্পাইলার যখন কম্পাইল করবে, কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে, তখন যদি কোনো ভুল থাকে তাহলে এই কম্পাইলার আমরা কি করবে? একটা এরর মেসেজ দিবে। ঠিক আছে? এটাই বলছে। এই এরর মেসেজকে কম্পাইল টাইম ডায়াগনস্টিক এরর মেসেজ বলা হয়। এটা পড়ার দরকার নাই। এরর মেসেজ দেয়, এতটুকু পড়লেই হবে। ঠিক আছে? একবার প্রোগ্রাম কম্পাইল হয়ে গেলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। ঠিক আছে? আর দ্বিতীয় ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে উপাত্ত বা ডেটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রামকে এক্সিকিউট করানো হয় ফলাফল প্রদর্শনের জন্য। দ্বিতীয় ধাপে ডেটার ভিত্তিতে কি করা হয়? অবজেক্টকে এক্সিকিউট করা হয়। অবজেক্ট নিয়ে কাজ করা হয়। ওই যে একটু আগে ১ম ধাপে অবজেক্ট বানায় ফেলছে। সোর্স কোডটাকে পুরা হাই লেভেলের প্রোগ্রামকে অবজেক্ট বানায় ফেলছে। সেই অবজেক্টটাকে এক্সিকিউট করে ফলাফল প্রদর্শন করা হয়। একটু চিত্রটা যদি দেখেন ১ম ধাপে, আমি একটু চিত্রটা বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখেন, ১ম ধাপে কি করছে? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? সোর্স কোড। আমরা যেটা লেখি, মানুষ যেটা লেখে সেটা লেখলো। কম্পাইলার কি করলো? এটাকে যদি প্রত্যেকটা লাইন পড়লো, যদি ভুল পায় তাহলে লিস্ট অফ এররস, আমাকে লিস্ট অফ এরর দেখাবে যদি ভুল পায়। আর যদি ভুল না পায় তাহলে সেটাকে কি করবে? অবজেক্ট কোডে কনভার্ট করে ফেলবে। দ্বিতীয় ধাপে কি করবে? দ্বিতীয় ধাপে ওই একই ডাটা, ইউজার ডাটা দিবে। সেই ডাটা এই অবজেক্ট কোডের সাথে এক্সিকিউশন করবে। এক্সিকিউশন করে যদি আপনি ১ আর ২ দেন, আমরা যোগ করে যোগফল দেখাও। তাহলে সেটা আপনাকে আউটপুটে কি করবে? ৩ দেখাবে। এটাই বোঝানো হইছে। তাহলে কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে সোর্স প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে মেশিনের ভাষায় রূপান্তর করা, সংশ্লিষ্ট সাব রুটিনের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রদান, প্রাইমারি মেমোরির অ্যালোকেশন করা, মানে মেমোরির মেমোরি নির্দিষ্ট করে দেয়া, আর প্রোগ্রামে ভুল থাকলে ভুলের তালিকা প্রদান করা। ঠিক আছে? ভুল থাকলে ভুলের তালিকা দেওয়া, ভুলের তালিকা প্রদান করবে। এই যে লিস্ট অফ এররস, এই যে এখানে ছিল যে বললাম একটু আগে। তাহলে কম্পাইলারের সুবিধা কি? কম্পাইলারের সুবিধা হচ্ছে এটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে কি করে? একসাথে অনুবাদ করে। এই যে একটু আগে বললাম যে সবকটা লাইন পড়ে, লাইন পড়ার পরে ভুল থাকলে আপনাকে জানায়। যেহেতু সে সবকটা লাইনকে একসাথে অনুবাদ করে, একসাথে অনুবাদ করে ফেলে, তাহলে কি হয়? প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয়। নির্বাহ মানে কি? সে পুরা প্রোগ্রামটা একবারে রিড করে ফেলছে। তারপরে যখন সে এক্সিকিউশন করবে, সেই এক্সিকিউশনটা হয় ফাস্টার। এই যে প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। অর্থাৎ কম্পাইলারের মাধ্যমে যদি আপনি কম্পাইল করেন তাহলে সেই প্রোগ্রামটা সম্পূর্ণরূপে একদম কমপ্লিটলি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। 0110 এগুলাতে কনভার্ট হয়, যেটা কম্পিউটারের ভাষায় রূপান্তর হয়। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে। ঠিক আছে? তাহলে অসুবিধা কি? কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। ওই যে আমরা বলছিলাম সে কি করে? পুরা প্রোগ্রামটা একসাথে পইড়া ফেলে। পইড়া থাকলে যদি ভুল থাকে তাহলে সেগুলো আমাকে একসাথে প্রদান করে। যদি আমার একটা প্রোগ্রাম লেখলাম, সেই প্রোগ্রামে যদি ১০০ টা ভুল থাকে তাহলে ও ১০০ টাই আমার একসাথে দেখাবে। এইটা আবার একটা অসুবিধা। কেন অসুবিধা? কারণ একজন ইউজার, হ্যাঁ? তখন বুঝতে পারবে না যে কোন ভুলটা আগে সংশোধন করতে হবে, কোন ভুলটা পরে সংশোধন করতে হবে। ইউজারের বুঝতে কষ্ট হবে। ঠিক আছে? অনেকগুলা সে এরর রিপোর্ট অনেকগুলা একবারে পাইয়া যাবে। সেগুলো সে সলভ করা তার জন্য কঠিন হবে। ঠিক আছে? এবং বেশি সময় লাগবে। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হয়, ইহা মেমোরিতে একটু বেশি জায়গা নেয়। যেহেতু কম্পাইলার পুরা প্রোগ্রামটাকে একসাথে পড়ে কনভার্ট করে, এজন্য এটা মেমোরিতে একটু বেশি জায়গা লাগে। এটাই বলছে। প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীরগতিতে সম্পন্ন হয়। এটা হলো কম্পাইলারের অসুবিধা। আমরা আবার পড়ছিলাম অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, একটা হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে? তাহলে আমরা কম্পাইলারের কি, কম্পাইলারের সুবিধা অসুবিধা, কাজ কি কম্পাইলারের, এগুলা পড়লাম। তাহলে এখন আসেন ইন্টারপ্রিটার কি? ইন্টারপ্রিটারের সুবিধা অসুবিধা, কাজ একটু পড়ার চেষ্টা করি।
তাহলে ইন্টারপ্রিটার আর কম্পাইলার অনেকটা একই। একটু দেখেন, ইন্টারপ্রিটার কম্পিউটার বিজ্ঞানে একটি প্রোগ্রাম বা কম্পিউটার ভাষায় লেখা নির্দেশাবলী এক্সিকিউট করে। এটাও একই কথা। এটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সোর্স কোড এক্সিকিউট করে। ওই যে আমরা একটু আগে বললাম, ওই একই জিনিস। এতটুকু পর্যন্ত। এর কাজ কি? এর কাজ হচ্ছে সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে যোগাযোগের ব্যবস্থা করা, আগেরটার মতোই। উচ্চ প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে বস্তু প্রোগ্রামে মানে অবজেক্টে কনভার্ট করে। আগেরটাও যেমন অবজেক্টে কনভার্ট করতো, এটা অবজেক্টে কনভার্ট করে। প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদকের সময় ভুলের তালিকা প্রণয়ন করে। আগেরটাও করতো, এটাও করে। প্রধান মেমোরির পরিসর চিহ্নিত করে। আগেরটাও করতো, এটাও এটা করে। এটা একটু পার্থক্য আছে। এটা হলো একবার ডাইরেক্ট অবজেক্ট করতো, স্টেপ 2 তে আবার সে আউটপুট দেখাতো। এটা হচ্ছে একবারে সোর্স কোড ডাটা ঢুকে যায়, ইন্টারপ্রিটারের মাধ্যমে ইন্টারপ্রেট হয়, ইন্টারপ্রেট হয়ে আউটপুট প্রদর্শন হয়। এটা পরে ব্যাখ্যা করতেছি। তাহলে ইন্টারপ্রেটারের সুবিধা কি? এটি ব্যবহারে প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ হয়। ঠিক আছে? ইন্টারপ্রেটার যদি আমরা ব্যবহার করি, তাহলে প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ হয়। আগেরটা কিন্তু একটু কঠিন ছিল। কেন? লিস্ট অফ এরর্স একসাথে দেখাইতো আমাকে। আমি বলছিলাম যে এটা পুরা প্রোগ্রামটা একসাথে পড়ে, পইড়া যত ধরনের ভুল আছে সব ভুল একসাথে দেখায়। কিন্তু ইন্টারপ্রেটার আবার সেই কাজটা করে না। এটি ব্যবহারে কি করে? প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ হয়। ইন্টারপ্রেটার প্রোগ্রাম আকারে ছোট হয়। আগেটা একটু বলছিলাম যে আকারে বড় হয়, বেশি মেমোরি জায়গা নেয়। এটা একটু আকারে ছোট হয় এবং মেমোরিতে কম জায়গা নেয়। কারণ সে যেহেতু একসাথে পুরাটা পড়ে না, ঠিক আছে? তার তো মেমোরিতে অত জায়গা দখল করার দরকার নাই। এজন্য এটা আকারে একটু ছোট হয় এবং মেমোরিতেও কম জায়গা লাগে। এটা একটা সুবিধা। এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়। ইন্টারপ্রেটার সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়। যেমন আপনার কম্পিউটার, আমার কম্পিউটার, নরমাল ব্যক্তিগত কম্পিউটারগুলোতে ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। তাহলে ইন্টারপ্রেটারের কিছু অসুবিধাও তো আছে। সবকিছুরই সুবিধা থাকলে তো অসুবিধাও থাকবে। তাহলে অসুবিধা কি? ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে, একটু বেশি সময় লাগে। ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। আমরা কম্পাইলারে যেটা পড়ছিলাম যে পুরা এটা ট্রান্সলেট হলে ১০ মিনিট। পুরা এটা ট্রান্সলেট হলে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়। বাট ইন্টারপ্রেটার হ্যাঁ, করতে পারে না। এটা সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে কনভার্ট করতে পারে না। ঠিক আছে? প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। ওইটাতে আমরা বলছিলাম একসাথে পুরোটা পড়ে ফেলে। আর এটাতে হচ্ছে প্রতিটি কাজের পূর্বে ওর নির্দিষ্ট জিনিসটুকু আর অনুবাদ করার প্রয়োজন হয়। ঠিক আছে? ট্রান্সলেট করার প্রয়োজন হয়। এটা একটু পার্থক্য আগেরটার এটার সাথে। এখন আসেন অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলারও একটা অনুবাদক প্রোগ্রাম, এটাও একটা ট্রান্সলেটর প্রোগ্রাম। এটার প্রধান কাজসমূহ হচ্ছে নেমোনিক কোডকে মেশিন ভাষায় কনভার্ট করা। ঠিক আছে? সাংকেতিক ঠিকানাকে মানে সাংকেতিক অ্যাড্রেস বা যাই হোক না কেন মেশিন ভাষায় লেখার ঠিকানায় রূপান্তর করা। একই কাজ, ওইটাও হচ্ছে যে হাই লেভেল কোডকে মেশিন লেভেল কোডে কনভার্ট করা। প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেওয়া। একই জিনিস, সব নির্দেশ ও ঠিকানা প্রধান মেমোরিতে রাখা। একই জিনিস। এই ৩ টা মূলত একই, একটু সুবিধা অসুবিধার থেকে একটু এদিক ওদিক পার্থক্য আছে। ঠিক আছে? এটা কিভাবে কাজ করে? এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলারের ভিতরে যায়, অ্যাসেম্বলার কি করে? সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এতটুকুই। আচ্ছা। আজকের দিনে আরেকটা টপিকস আমরা পড়বো, যেটা হচ্ছে অ্যালগরিদম কি? অ্যালগরিদমের শর্ত ও সুবিধা। অ্যালগরিদম হচ্ছে আপনারা পড়ছেন হয়তোবা, আমরা যে বলি না অনেক সময় যে ফেসবুকের অ্যালগরিদমের কারণে, ঠিক আছে, অমুকের ইনকাম কমে গেছে, অমুকের অ্যালগরিদমের কারণে এটা হয়ে গেছে, গুগলের ইউটিউবের অ্যালগরিদমের কারণে। এই যে অ্যালগরিদম শব্দটা আমরা শুনি, সে অ্যালগরিদমটা কি? আমরা লাইফে প্রত্যেকটা কাজের সাথে আমরা কিন্তু আমরা আমরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কিন্তু অ্যালগরিদম ব্যবহার করি। অ্যালগরিদম হচ্ছে এমন একটা সিস্টেম যেটাকে বলা হয় ধাপে ধাপের সমস্যার সমাধান। ঠিক আছে? আপনি একটা কাজ ধাপে ধাপে সমস্যার সমাধান করবেন। ধরেন আপনি এখন বিরিয়ানি খাবেন। আপনি বিরিয়ানি খাইতে গেলে তো বিরিয়ানি কি ডাইরেক্ট চলে আসবে? তাহলে আপনি এই বিরিয়ানি খাবেন, এটা যদি একটা সমস্যা হয়, সমস্যাটাকে সমাধান করবেন কিভাবে আপনি? আপনি টাকা নিবেন, বাজারে যাবেন, সরি মাংস কিনবেন, চাল কিনবেন, ডাল কিনবেন, তেল কিনবেন, এই সেই যা লাগে সব কিনবেন। কিনে আইনা কাটা বাছা করে এগুলা রান্না-বান্না করে আপনি রান্নার পরে তারপরে না বিরিয়ানি আসবে। তারপর না আপনি খাইতে পারবেন। এই যে আপনি বিরিয়ানি খাবেন আর এর জন্য যে ধাপে ধাপে আমি কতগুলা কাজ করলাম। বাজারে গেলাম, জিনিসপত্র কিনলাম, বাসায় আসলাম, কাটাকুটি করলাম, প্রসেস করলাম, রান্না করলাম, তারপরে বিরিয়ানি হলো। এই একটা কাজের প্রবলেম সলভ করার জন্য আমি ধাপে ধাপে কতগুলো স্টেপ আমি অনুসরণ করলাম। সেই স্টেপ গুলাইকেই
বলা হয় অ্যালগরিদম। ঠিক আছে? আপনি একটা প্রবলেমকে ধাপে, ধাপে সমস্যা সমাধান করার জন্য যে একটা স্টেপস নিবেন, যে একটা প্রসেস তৈরি করবেন, যে এইটা তৈরি করবেন, সেটাকে বলা হয় অ্যালগরিদম। বইয়ের ভাষায় কি বলা হয়? সমস্যা সমাধানের জন্য সমস্যাটিকে ছোট, ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে বলা হয় অ্যালগরিদম। ওই যে বললাম একটা সমস্যা আসবে, সেই সমস্যাটাকে ছোট, ছোট ধাপে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে বলা হয় অ্যালগরিদম। মানে ওই সমস্যার সমাধানটাকে ধাপে, ধাপে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকেই বলা হয় অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রামের রচনা ও নির্বাহের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে লিপিবদ্ধ করা। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যালগরিদমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালগরিদমের ধাপ অনুসরণ করে কম্পিউটার, মানুষ, রোবট ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে। যখন প্রতিটি ইনপুটের জন্য সঠিক আউটপুট দেখায় তখন তাকে সঠিক অ্যালগরিদম বলা হয়। অর্থাৎ আপনি অ্যালগরিদম এমনভাবে বানাইলেন, আপনি প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুটে সঠিক দেখায়, তখন ওই অ্যালগরিদমটা ঠিক। আপনি খাবেন বিরিয়ানি, আপনি অ্যালগরিদম যদি লেখেন যে আমি এখান থেকে থাইল্যান্ড গেলাম, থাইল্যান্ড থেকে আমেরিকা গেলাম, আমেরিকা থেকে ই করলাম, কইরা আপনি আর চাল ডাল কিছুই কিনলেন না, আপনি আর আসলেন না। তাহলে কি ওই ওই ধাপগুলা কি আপনার জন্য সঠিক ধাপ হইলো? সঠিক অ্যালগরিদম হলো? হইলো না। অর্থাৎ আপনি সমস্যাটা যেটা থাকবে সেটা সলিউশন করার জন্য যুক্তিযুক্তভাবে সলিউশনের ধাপগুলাকে লিপিবদ্ধ করাই হচ্ছে অ্যালগরিদম। এই যে অ্যালগরিদম বললাম, আমি বললাম আর যে যুক্তি আমি লিপিবদ্ধ করলাম, করলেই কি অ্যালগরিদম হয়ে গেল? না। এই অ্যালগরিদম লিপিবদ্ধ করার জন্য মানে এই ধাপগুলা লিপিবদ্ধ করার জন্য কিছু নিয়ম আছে, ঠিক আছে? এগুলাকে বলা হয় অ্যালগরিদম তৈরির শর্ত। পরীক্ষায় যদি আসে অ্যালগরিদম তৈরির নিয়মগুলো লেখো বা অ্যালগরিদম তৈরির শর্তগুলো কি, কি? তাহলে আপনাকে এভাবে লিখতে হবে। অ্যালগরিদমটি কি হবে? সহজবোধ্য হইতে হবে। অ্যালগরিদমের প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে বুঝা যায়। নির্দিষ্ট সংখ্যক সমস্যার সমাধান হইতে হবে। এখন আপনার একটা সমস্যা, সেই সমস্যা আনলিমিটেড। আপনি তো তাহলে আর খাতায় লিখতে পারবেন না। তাহলে সেটা হবে না। সুতরাং সসীম সংখ্যক, সসীম মানে নির্দিষ্ট সংখ্যক, ঠিক আছে? আর অ্যালগরিদম কি করতে হবে? আপনি একবার অ্যালগরিদম বানাইছেন, এই অ্যালগরিদমটা যেন আপনি ম্যাক্সিমাম ইউজ করতে পারেন। ওই ধরনের সমস্যার সমাধান করার জন্য এক অ্যালগরিদম যেন বারবার আপনি ইউজ করতে পারেন, সেরকম উপযোগী হইতে হবে। তাহলে অ্যালগরিদমের যদি আমরা বানাই, একটা সমস্যা আসলো আমার কাছে, প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে হবে, সেটার জন্য যদি আমরা অ্যালগরিদম বানাই তাহলে আমি কি কি সুবিধা পাইতে পারি? অ্যালগরিদম বানাইলে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। আপনি ধরেন এ প্লাস বি হোল এ এর মান দিবে ইউজার, বির মান দিবে ইউজার, এটার সলিউশনের প্রোগ্রাম বানাবেন আপনি, ঠিক আছে? তাইলে অ্যালগরিদমটা যদি আপনি ওইভাবে ধাপে ধাপে বানান, তাহলে কি হবে? প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যাবে। অ্যালগরিদম যদি আপনি ঠিক মতো লিখতে পারেন তাহলে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যাবে, যে আপনার ক্যালকুলেশনে আসলে কোথাও ভুল হয়েছে কিনা। প্রোগ্রামের দিক নির্দেশনা বোঝা যাবে, প্রোগ্রামের প্রবাহ বোঝা যাবে, এখন আপনি প্রোগ্রামের কোন স্টেজটাতে আছেন সেটা বোঝা যাবে, ঠিক আছে? একটু পরে উদাহরণ দেখলে বুঝতে পারবেন। জটিল প্রোগ্রাম সহজে পরিবর্তন ও পরিবর্তনে সহায়তা করবে, ঠিক আছে? যেমন তিনটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের অ্যালগরিদম যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে? তিনটি সংখ্যা আমরা বলছি কি ধাপে ধাপে কাজগুলা শেষ করতে হবে। আমাকে বলছে সমস্যাটা কি দিছে, তিনটি সংখ্যার যোগফল করব এবং তার গড় নির্ণয় করব, এটার অ্যালগরিদম লেখো। তাহলে ১ নাম্বার ধাপ কি করতে হবে? আপনি মনে রাখবেন অ্যালগরিদমের ১ম ধাপটা শুরু, শেষ ধাপটা হচ্ছে শেষ। ঠিক আছে? অবশ্যই শুরু করতে হবে, অবশ্যই শেষ করতে হবে। তো ধাপ 1 কি? কাজটা শুরু করতে হবে। ধাপ ২ কি? সংখ্যা ৩ টি নিতে হবে। এই যে ৩ টি সংখ্যা যোগফল, তাহলে ৩ টা সংখ্যা ইনপুট নিতে হবে। ধাপ ৩ হচ্ছে ৩ টি সংখ্যার যোগফল বের করতে বলা হবে। তাহলে ৩ টা সংখ্যার যোগফল বের করলাম। ধাপ ৪ কি হবে? যোগফলকে যে কয়টা সংখ্যা ছিল সেই কয়টা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? ভাগ করলাম। ঠিক আছে? এবং ধাপ ৫ কি? ভাগ করে যে রেজাল্টটা পেলাম সেটা তো আমাকে দেখাইতে হবে, ছাপাইতে হবে। ঠিক আছে? ছাপায় মানে এটা এভাবে লিখবেন না। আপনি বলবেন আউটপুটে প্রদর্শন করতে হবে। ঠিক আছে? যোগফলকে আউটপুটে প্রদর্শন করতে হবে। প্রদর্শন করলাম, কাজ শেষ। সমস্যার সমাধান হয়ে গেল। কাজ শেষ করে ফেললাম, শেষ। এটাকেই বলা হয় অ্যালগরিদমের উদাহরণ। ঠিক আছে? অ্যালগরিদম কিভাবে লিখতে হয়। তাহলে অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রচনা কেন সহজ হয়? যদি পরীক্ষায় আসছে যে অ্যালগরিদম থেকে সরি অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রাইটিং কেন সহজ হয়? এই যে সুবিধাগুলা, সেই সুবিধার কারণেই অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রচনা
সহজ হয়। আমরা যদি একটু পড়ি, অ্যালগরিদমের মাধ্যমে কোনো কাজের পরিকল্পনা লিখিত আকারে দেয়া থাকে। আর পরিকল্পনা মাফিক কাজে অগ্রসর হলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কোনো কাজের উপায়কে ছোট, ছোট অংশে বিভক্ত করে সেই অংশকে যুক্তিযুক্তভাবে পর্যায়ক্রমে কম্পিউটার দিয়ে সম্পন্ন করা হয়। কম্পিউটারের সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী পদ্ধতিকেই বলা হয় অ্যালগরিদম। তাই অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রচনা সহজ হয়। যে কথাগুলা বললাম, ওর সুবিধাগুলো একটু বর্ণনা করে যদি আপনি লেখা দেন, তাহলে কাহিনী শেষ। এখন আসেন ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি? আমরা নাম শুনছি, অ্যালগরিদমের নাম শুনছি, ফ্লো চার্টের নাম শুনছি। অ্যালগরিদম তো বুঝলাম, ধাপে ধাপে সমস্যার সমাধান। ফ্লো চার্ট কি? ফ্লো চার্টও ওই ধাপে ধাপে সমস্যার সমাধান। ওই যে আমরা অ্যালগরিদম লিখলাম, সেই অ্যালগরিদমটা চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলে ফ্লো চার্ট। একই জিনিস অ্যালগরিদমটাকে আমরা যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করব, তখন ওটাকে বলা হবে ফ্লো চার্ট। এখন আসেন, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতি দ্বারা নির্ধারণ করা হয়, তাকে ফ্লো চার্ট বলা হয়। একে প্রবাহ চিত্রও বলা হয়। ফ্লো চার্টের সাহায্যে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগে এবং প্রোগ্রাম নির্বাহের দিক সহজে বোঝা যায়। ওই যে আমরা দুইটি সংখ্যার যোগফল এবং তার গড় বের করার একটা অ্যালগরিদম আঁকাইছিলাম, সেটাকে যদি আমরা ফ্লো চার্টে কনভার্ট করি, তাহলে দেখেন ফ্লো চার্টে কি হলো, শুরু আমরা বলছিলাম একটা শুরু থাকবে। শুরু আমরা দুটি সংখ্যার মান নিয়েছিলাম, এ আর বি, ধরলাম এ আর বি দুটি সংখ্যা, তার মান নেই, নিলাম। পরের স্টেজে বলছিলাম যে যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো বা 3 দ্বারা ভাগ করো, তিনটি সংখ্যা থাকলে 3 দ্বারা ভাগ করো, ভাগ করে এভারেজ বের করো। তাহলে এভারেজ বের করলাম a প্লাস বি ডিভাইডেড বাই 2, এভারেজ বের হয়ে গেল। এভারেজের মান আমরা আউটপুটে প্রদর্শন করলাম, শেষ করে ফেললাম। তাহলে দেখেন এই জিনিসটা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন এই প্রোগ্রামটা হচ্ছে a প্লাস বি, সরি দুইটি সংখ্যার গড়ফল বের করার প্রোগ্রাম। ঠিক আছে? তাহলে এই যে ফ্লো চার্ট আমরা বললাম, ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা কে আসলে তৈরি করছে? 1945 সালে ফ্লো চার্টের প্রথম নকশাটি ডিজাইন করেছিলেন মিস্টার জন ভন নিউম্যান। ঠিক আছে? এই ভদ্রলোক প্রথম ফ্লো চার্টের একটা চিত্র সে আবিষ্কার করে। ঠিক আছে? এজন্য বলা হয় যে ফ্লো চার্ট, জন ভন নিউম্যান নামে এই ভদ্রলোক ফ্লো চার্টের জনক। তাহলে ফ্লো চার্ট তৈরিরও কিছু নিয়ম আছে। অ্যালগরিদমের যদি কিছু শর্ত থাকে, নিয়ম থাকে, তাহলে ফ্লো চার্টেরও নিয়ম আছে। ফ্লো চার্টের অবশ্যই একটি শুরু এবং একটি শেষ থাকবে। ওই যে আমরা একটু বললাম অ্যালগরিদমের যেমন শুরু এবং শেষ থাকবে, ফ্লো চার্টেরও শুরু এবং শেষ থাকবে। নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই উপর থেকে শুরু হবে। নিয়ন্ত্রণ প্রবাহ বলতে দেখেন এই যে শুরু থেকে এই যে দেখেন নিচের দিকে কি তীর চিহ্ন আছে, নিচের দিকে তীর চিহ্ন আছে, অর্থাৎ নিয়ন্ত্রণ প্রবাহটা অবশ্যই উপর থেকে শেষে যায় শেষ হবে, নিচের দিকে যায় শেষ হবে। নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই নিচে এসে শেষ হবে। প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। অ্যালগরিদম যেমন আমরা লিখছিলাম ধাপ 1, ধাপ 2, ধাপ 3, আর ফ্লোচার্টের ক্ষেত্রে প্রচলিত কিছু চিহ্ন আছে, নির্দিষ্ট কিছু চিহ্ন আছে, যে কোনো চিহ্ন ব্যবহার করলেই হবে না। এই যে দেখেন এখানে গোল চিহ্ন আছে, সামান্তরিকের চিহ্ন আছে, আয়তক্ষেত্রের চিহ্ন আছে, এই ধরনের চিহ্ন ব্যবহার করে ফ্লোচার্ট লিখতে হবে। তীর চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ প্রবাহ দেখাইতে হবে, আমরা জানি। ফ্লোচার্টে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না। আমরা যে প্রোগ্রাম লিখবো, প্রোগ্রামে একটা প্রবলেম সলভ করার জন্য তো ফ্লোচার্ট লিখবো, এখানে ডাইরেক্ট কোনো প্রোগ্রামিং এর ভাষা ফ্লোচার্টে লেখা যাবে না, যাতে একজন সাধারণ মানুষ ফ্লোচার্ট দেখে বুঝতে পারে যে আসলে এই প্রোগ্রামটা কি ধরনের সমস্যার সমাধান করতে যাচ্ছে। প্রোগ্রামিং এর ভাষা লিখলে তো সাধারণ মানুষ বুঝতে পারবে না, ফ্লোচার্ট হচ্ছে সাধারণ মানুষের জন্য। ঠিক আছে? ফ্লোচার্টে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না। চিহ্নগুলো যদি ছোট বড় হয় কোনো সমস্যা নাই, কিন্তু আকৃতি ঠিক রাখতে হবে। যেখানে আয়তক্ষেত্র দেওয়ার দরকার সেখানে বৃত্ত দিয়ে দিলে হবে না, যেখানে সামান্তরিক দেওয়ার দরকার সেখানে আয়তক্ষেত্র দিলে হবে না। এই জন্য আকৃতি ঠিক রাখতে হবে, ছোট হোক বড় হোক সেটা সমস্যা না। এক্সট্রা কোনো চিহ্ন বা রেখা বা এরো ব্যবহার করা যাবে না। যেখানে আমার কোনো প্রয়োজন নাই সেখানে আমি হুদাই কি বলে কোনো ধরনের প্রতীক ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? আমরা কিভাবে ফ্লোচার্টের একটা এক্সাম্পল দেখবো, দেখে ক্লাস শেষ করবো আজকে। ঠিক আছে? তাহলে ফ্লোচার্ট কয় প্রকার? ফ্লোচার্ট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এটা একটু পড়ে নিন, এটা পরীক্ষায় নরমালি আসে না, তারপরে আমি দিয়ে রাখছি। ঠিক আছে? অনেকগুলো কাজ বা প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে সিস্টেম। সিস্টেমের ডেটার প্রবাহ প্রক্রিয়াকরণ নির্দেশকারী চার্টই হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, আর এই প্রোগ্রামের প্রবাহ প্রক্রিয়াকরণের চার্টই হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। ঠিক আছে? এখন আসেন ফ্লোচার্ট প্রতীকের ব্যবহার। ওই যে আমরা বলছিলাম একটা গোলের মতো, বৃত্তের মতো বা একটা ওভাল আকৃতির শেপের মতো, এটা দিয়ে শুধুমাত্র শুরু এবং শেষ বোঝানো হয়। এই যে দেখেন শুরু এবং শেষ একই চিত্র, এই যে গোল আকৃতির একটা চিত্র, এটা দিয়ে শুরু এবং শেষ বোঝানো হয়। ঠিক আছে? শুরু এবং শেষ দিতে গেলে গোল আকৃতির বা ওভাল আকৃতির চিত্র দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে, এই যে আমি দাগ দিয়ে দিছি অ্যারো। ঠিক আছে? ইনপুট আউটপুট অবশ্যই সামান্তরিক চিহ্নের মতো দিতে হবে। ঠিক আছে? প্যারালেলোগ্রাম বলে, সামান্তরিককে ইংলিশে বলা হয় প্যারালেলোগ্রাম।
ঠিক আছে? দিস সাইন ইজ কল্ড প্যারালেলোগ্রাম, ইউ হ্যাভ টু ইউজ প্যারালেলোগ্রাম ফর ইউর ইনপুট অ্যান্ড আউটপুট। ঠিক আছে? ইনপুট আর আউটপুট বুঝাতে গেলে আপনাকে কি করতে হবে, এই সামান্তরিক ব্যবহার করতে হবে। আমি আবার উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। ঠিক আছে? প্রসেসিং, অর্থাৎ আপনি প্রসেস করবেন, ক্যালকুলেশন করবেন, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে। আর যদি ডিসিশন লেভেল নেওয়া লাগে, এখানে এক্সাম্পল ডিসিশন লেভেল নাই, তাহলে যদি আপনি ডানে যাবেন না বামে যাবেন, যদি ডানে যান তাহলে কি হবে, বামে যান তাহলে কি হবে, এরকম যদি ডিসিশন নেওয়া লাগে প্রোগ্রামের ভিতরে, সেটা যদি আপনি ফ্লোচার্ট আঁকান তাহলে এই ডায়মন্ড শেপটা ইউজ করতে হবে। ঠিক আছে? এখন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো এবং ফ্লোচার্ট লেখো। আমরা বলছিলাম শুরু কি হবে, বৃত্তাকৃতির মতো হইতে হবে। এই যে বৃত্তাকৃতির মতো শুরু এবং শেষ। আমরা বলছিলাম ইনপুট নিতে হবে প্যারালেলোগ্রাম, অর্থাৎ সামান্তরিকের ভিতরে। দেখেন এই যে ইনপুট এক্স আর ওয়াই নিছে, ইনপুট সামান্তরিকের ভিতরে। আমরা বলছিলাম প্রসেসিং হইতে হবে আয়তক্ষেত্রের মতো। প্রসেসিংটা দেখেন এই যে আয়তক্ষেত্রের মতো হয়েছে। ঠিক আছে? সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু আয়তক্ষেত্রের ভিতরে। আমরা বলছিলাম যে আউটপুট হবে প্যারালেলোগ্রামের মতো, অর্থাৎ ইনপুট এবং আউটপুট সেম হবে। এই যে দেখেন প্রিন্ট করছে কি সাম, সাম মানে কি এক্স প্লাস ওয়াই, এক্স একটা সংখ্যা ওয়াই একটা সংখ্যা, এটার ভিতরে যে মান থাকুক সেটাকে যোগ করে সামের ভিতরে রাখছি, সেটাকে প্রিন্ট করছি। অর্থাৎ ইনপুট দেখেন আর আউটপুট দেখেন দুইটা সেম চিত্রটা। তারপরে কাজ শেষ, যেহেতু আমি প্রিন্ট করে ফেলছি আমার কাজ শেষ, তারপরে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম আর ফ্লোচার্ট কি একই। যে দেখেন অ্যালগরিদমটা কি, আমরা তো ফ্লোচার্ট দেখলাম। অ্যালগরিদম যে ধাপ 1 শুরু, শুরু করতে হবে আমি জানি, দুইটা ইনপুট নিতে হবে। 3 নাম্বার হচ্ছে ইনপুট দুইটাকে প্রসেসিং করতে হবে, অর্থাৎ ইনপুট দুটোকে যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে সামের ভিতরে, ও না এটা তো শুধু যোগ, যোগ করার সূত্র, এটা তো যোগ করার ফ্লোচার্ট, তাহলে শুধু যোগ করতে হবে, যোগ করে সামের ভিতরে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে আমার প্রিন্ট করতে হবে, মানে আউটপুট দেখাইতে হবে, সামটাকে দেখাইলাম। 5 নাম্বার ধাপ শেষ। বুঝা গেছে? তো এই হচ্ছে মূলত আজকের ক্লাসের কন্টেন্ট। হ্যাঁ, আরো কিছু এক্সাম্পল এই শীটটা আপনাদের দেয়া আছে, আর অথবা আপনাদের ওয়াইদের ভাই আবার দিয়ে দেবে, অসুবিধা নেই। এই শীটটা আপনি এই যে দেখেন এখানে আরেকটা ফ্লোচার্ট অ্যালগরিদমের এক্সাম্পল দেয়া আছে। ঠিক আছে? ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট এরকম আসে। ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট, এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। এবং বেশ কিছু এই যে একটা লিংক দেয়া আছে, এই লিংকে আরো বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে, আপনারা চাইলে ইন্টারনেট থেকেও দেখে নিতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে ভাই আজকের ক্লাসের মোটামুটি সারসংক্ষেপ। ঠিক আছে? আপনারা একটু ভালোভাবে পড়বেন। এই ফাইলটা আমি ওবায়দুল ভাইকে বলে দেবো না, আপনাদের গ্রুপে আবার একটু ফরওয়ার্ড করে দেবে। ঠিক আছে? তাইলে আপনারা মোটামুটি, এখানে আরো আছে অনেক কিছু, এগুলো আপনার পড়ার দরকার নাই। আপনাকে যতটুকু পড়াইলাম, ঠিক আছে, এই যে পেজ নাম্বার 21 পর্যন্ত একটু ভালোভাবে পড়বেন। ঠিক আছে? স্যার আমাদের প্রোগ্রামিং এর উপর কতগুলো ক্লাস আছে স্যার? প্রোগ্রামিং এর উপরে তো অ্যাটলিস্ট 7-8টা ক্লাস, মানে ক্লাস তো আছে অনেক ভাই। ওই যে অনেক ক্লাসে তো আর আপনাদের আসলে অতগুলা ওইভাবে কভার করা যাবে না। আমি যত দ্রুততার মধ্যে আপনাদের খুব ভালো একটা রেজাল্ট আসে, ভালো একটা মার্ক আসে, সেগুলো করার চেষ্টা করবো। ধরে রাখেন অ্যাটলিস্ট 6টা ক্লাস। সিলেবাসটা স্যার আমরা কি দেখতে পেতে পারি এই প্রোগ্রামিং এর হ্যাঁ, সিলেবাসটা? অবশ্যই অবশ্যই সিলেবাস আছে। সিলেবাসটা আপনি যে আপনার অফিসে যে ওবায়দুর ভাই বা আমি বলে দেবো নি আপনাদের গ্রুপে যেন সিলেবাসটা দিয়ে দেয়। ঠিক আছে? স্যার আপনি কি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন? আমার কাছে এই মুহূর্তে নাই সিলেবাসটা। ঠিক আছে? আছে কিন্তু আমি আমার অন্য কম্পিউটারে আছি, ওই কম্পিউটারটা যে আমি আসলে অ্যাক্সেস পাচ্ছি না এখন। আমি দিয়ে দেবো। হ্যাঁ ভাই বলেন, কি যেন বললেন লাস্টে? আর বিগত সালের প্রশ্ন কি সংগ্রহে আছে আপনার? আমার কাছে নাই, অফিসে একটু যোগাযোগ করে দেখতে পারেন। ঠিক আছে? আপনাদের এই যে এই গ্রুপে আপনার স্যাররা অবশ্যই আছেন, মানে অফিস ম্যানেজমেন্টের, ওখানে একটু লিখে দেন, কারো কাছে থাকলে দিতে পারে, অথবা আমার কাছে এই মুহূর্তে নাই, আমিও অফিসে যোগাযোগ করে আপনাদের হয়তো বা একটা স্যাম্পল কোশ্চেন আমি গ্রুপে তো আমাদের লেখার অ্যাক্সেস নেই স্যার। জি জি, তো তাহলে আমরা আমি বুঝতে পারছি, তাহলে আমি বুঝতে পারছি। আমি তাহলে আমি অফিসে বলে দেবো না, ওনাদের কাছে নিশ্চয়ই আছে। ঠিক আছে? ওই স্যাম্পল গুলা যাতে আপনাদের গ্রুপে দিয়ে দেয়, আর এই ফাইলটা সহ আজকের এই ফাইলটাও যেন দিয়ে দেয়, অলরেডি দেয়া আছে, তারপরেও যেন দিয়ে দেয়। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে কোনো একদিন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।